তুমি অজান্তেই বেঁধেছ হৃদয়। লিখেছেন মুন্নি আক্তার প্রিয়া। রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে অনু অঝরে কাঁদছে। কষ্টে নয়, আনন্দে। সে তার 18 বছরের জীবনে কখনোই শাড়ি পরেনি, কখনো ইচ্ছেও হয়নি। শাড়ি তার কাছে ঝামেলা লাগত। অথচ রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়াতেই কীরকম ইমোশনাল হয়ে গেল সে। জন্মদিনে শাড়িটা উপহার হিসেবে পেয়েছিল অনু। অনুষ্ঠান শেষ করে সব গিফট সাইডে রেখে আগে রায়ান ভাইয়ের দেওয়া প্যাকেটটি খুলেছিল। কালো রঙের জর্জেট শাড়িটি দেখে খুশিতে ঝলমল করে উঠেছিল শাড়ি পছন্দ না করা অনু। কারণ এটা রায়ান ভাইয়ের দেওয়া গিফট বলে কথা। শাড়িটা নিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। জামার উপরে আঁচলটা বুকে জড়িয়ে দেখল তাকে কেমন লাগছে। কি অদ্ভুত একটা অনুভূতি। আনন্দ, চোখে পানি, ঠোঁটে হাসি। আনন্দে সে হাসতে হাসতে কাঁদছিল। কিন্তু আফসোস, সেই শাড়িটা পরে কখনোই রায়ান ভাইয়ের সামনে যাওয়া হয়নি। কি গো অনু, শুনছ? তোমার রায়ান আইতাছে ঢাকা থিক্কা। অনু ভরকে গেল। অতীত থেকে ছিটকে ফিরে শাড়িটা আলমারির ভেতরে তুলে রাখল। শাড়িটা দেখে কখন যে অতীতের ভাবনায় ডুবে গিয়েছিল টেরই পায়নি। পিছু ফিরে বলল, আহা, রায়ান নয়, রায়ান ভাইয়া। কতবার বলেছি বলো তো? আহা মরণ, সেই তো রায়ানের ফটো বইয়ের ভাঁজে লুকাইয়া রাখো, চুপি চুপি চুম্মাও খাও। তখন লজ্জা করে না? আবার ভাই ডাকা হইতাছে এখন। এই পর্যায়ে অনু দৌড়ে এলো। মুখ চেপে ধরল লিলি খালার। লিলি খালা এই বাড়িতে কাজ করেন অনেক বছর ধরে। এই পরিবারের বাকি সবার মতো সেও একজন সদস্য। বলা চলে বাকিদের থেকে তার দাপটই বেশি। সবাই তাকে মানে এবং ভালোবাসে। অনু লজ্জিত বদনে মুখখানা নামিয়ে বলল, তুমি এত ঠোঁটকাটা স্বভাবের কেন লিলি খালা? বাড়ির মানুষজন শুনলে কি হবে ভাবতে পারছ? লিলি খালা অনুর কোমল হাতখানা মুখ থেকে সরিয়ে দিলেন। ভেংচি কেটে বললেন, আর কি হইব? তোমার রায়ানের লগে তোমার বিয়া হইয়া যাইব। আবার বলছো আমার রায়ান, তাইলে কি বলবো? তোমার রায়ান ভাইয়া? হ্যাঁ, তাই বলবে। আচ্ছা, এতই যখন ভাই ভাই করো, তাহলে আবার ফটোতে চুম্মা খাও কেন শুনি? অনু বিরক্ত হয়ে গেল। কোমরে দুহাত গুজে বলল, উফ, বড্ড জ্বালাও তুমি, যাও তো এখন। লিলি খালার জবাব দেবার পূর্বেই উঠান থেকে সবার হইচইয়ের আওয়াজ ভেসে আসছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে রায়ান নামটি। তার মানে সে চলে এসেছে। অনুর বুকে ধুকপুক ধুকপুক হচ্ছে। লিলি খালা কি কোনোভাবেই সেই শব্দ শুনতে পাচ্ছে? শুনতে পেলে তো সর্বনাশ হয়ে যাবে। একদিন রুম ঝাড়ু দিতে এসে অনুর বইয়ে রায়ানের ছবি দেখেছে। অন্যদিন দেখেছে সেই ছবিতে চুমু খেতে। এরপর থেকে আঠার মতো লেগে আছে অনুর পেছনে। সময় নেই, অসময় নেই, শুধু রায়ানের গুণগান। তবে সে ভালো মানুষ, বাড়ির কাউকে কিছু বলে দেয়নি। এজন্যই অনু তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছে। লিলি খালা বারান্দা থেকে উঁকি দিয়ে উঠানের দিকে তাকিয়েছিলেন এতক্ষণ। এবার অনুর দিকে তাকিয়ে বললেন, নিচে চলো, তোমার রায়ান আইছে। পরক্ষণেই আবার জিহ্বায় কামড় দিয়ে বললেন, ওপস, সরি, তোমার রায়ান ভাইয়া আইছে। লিলি খালা চলে যাবার পরও অনু নিটোল পায়ে দাঁড়িয়ে রইল। এত অপেক্ষা করেছে এতদিন, অথচ এখন মানুষটার সামনে যাওয়ারই সাহস পাচ্ছে না। তার সকল জারি-জুরি, দাপট, চঞ্চলতা, সাহস যেন সেই মানুষটার সামনে গেলেই কর্পূরের মতো উবে যায়।
এমন কেন হয়? সে রুমে এসে চুপ করে বসে রইল। উঠান থেকে মা চাচিদের কণ্ঠ ভেসে আসছে। সবাই ডাকছে অনুর নাম ধরে। অনু কি করবে বুঝতে পারছে না। বাড়ির সকলে তার নাম ধরে ডাকছে। বাড়ির সব মানুষ এখন রায়ান ভাইয়ার সামনে উপস্থিত। একমাত্র সেই ঘরে মুখ লুকিয়ে বসে আছে। তার নিজেরও ভাবতে কেমন লাগছে। সে বুক ভরে শ্বাস নিল। সাহস সঞ্চয় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে আরেকবার নিজেকে দেখে নিল। কালো রঙের একটা জর্জেট 3 পিস পরেছে। একদম নতুন এই জামাটা। বানানোর পর একবারও পরা হয়নি। রায়ানের কালো রং পছন্দ বলেই এটা আজ পরে ফেলেছে। কপালে কালো রঙের ছোট্ট একটা টিপও পড়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, আর কোনো সাজগোজ নেই মুখে। এতেই তাকে কি দারুণ লাগছে। এখন রায়ান ভাইয়ার চোখে ভালো লাগলেই হলো। আয়নায় তাকিয়ে লজ্জিত হাসি দিয়ে নিচে নেমে গেল। পা দুটো যেন এখনও কাঁপছে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। সেজু চাচি অনুকে দেখে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন। হাসি মুখে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোর? অনু জবাব দিল না, মুচকি হাসল। রায়ানের দিকে একবার তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিল। মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন রায়ান ভাই? রায়ান এক পলক তাকায় অনুর দিকে। অনুও তাকালো। দুজনের চোখাচোখি হওয়াতে অনু নিজেই চোখ নামিয়ে নিয়েছে। সমুদ্রের অতল গহ্বরের মতো রায়ান ভাইয়ার চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস নেই অনুর। রায়ান স্বভাবতই গম্ভীর, কম কথা বলে। সে রাশভারী কণ্ঠে উত্তর দিল, ভালো। এরপর যা বলল তার জন্য মোটেও অনু প্রস্তুত ছিল না। রায়ান বলল, এই গরমের মধ্যে জর্জেট জামা পরেছিস কেন? তোর সুতি জামা নেই? অনু আহত দৃষ্টিতে তাকালো রায়ানের দিকে। মনটাই ভেঙে গিয়েছে তার, যার জন্য এই জামা পরল। সে কিনা বলছে এই কথা। অনু চুপচাপ অবস্থাতেই রায়ান আবার বলল, আর এত সেজেগুজে বসে আছিস কেন বাড়িতে? পড়াশোনা নেই? অনুর রাগে দুঃখে ইচ্ছে করছিল রায়ানের পিণ্ডি চটকাতে। নেহাত ভালোবাসে বলে কিছু বলতে পারে না। রায়ানের জায়গায় অন্য কেউ থাকলে তাকে ঠিক ধুয়ে দিত। শুধু এই ছেলেটার বেলাতেই সে কেমন জানি হয়ে যায়। রাগ দুঃখ সব সাইডে রেখে অনু মিথ্যা বলল, আমার এক বান্ধবীর জন্মদিন আজ, তাই সেজেছি, একটু পর বের হব। রায়ান আর কথা বাড়ালো না অনুর সাথে। সে নিজের রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দাদি বললেন, যা দাদু ভাই, গোসল কইরা আই, সবাই একলগে খাইতে বমু। রায়ান আদুরে স্বরে বলল, আচ্ছা দাদি যান। এক এক করে সবাই চলে গেল যার যার কাজে। উঠান এখন পুরোপুরি ফাঁকা। অনু একা দাঁড়িয়ে আছে। সেও চলে যাবে তখন চোখে পড়ল চেয়ারের উপর পড়ে থাকা কালো সানগ্লাসটার উপর। রায়ান ভাইয়ার একটা স্বভাব আছে ছোটবেলা থেকেই, আর সেটা হলো সানগ্লাস পরা। রোদ থাকুক আর বৃষ্টি থাকুক, সে সবসময়ই সানগ্লাস পরে থাকে। পারলে রাতেও পরে থাকে। এমন একটা অবস্থা। সে আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। কেউ নেই। তাই সে সানগ্লাসটা তুলে চোখে পড়ল। একটু ভাবসাব নিয়ে উঠানে হাঁটাহাঁটি করছিল, তখনই দোতলার বারান্দা থেকে রায়ান ভাইয়ের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সানগ্লাস পরে তোর ফ্যাশন শো শেষ হলে ভালো মেয়ের মতো আমার সানগ্লাস ফিরিয়ে দিয়ে যাবি। অনু থতমত খেয়ে সানগ্লাস খুলে বারান্দার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিয়ে যাচ্ছি। রায়ান চলে গেল নিজের রুমে। অনু বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়ল।
এখনো ভয়ে বুকটা কেমন ধড়ফড় করছে। এভাবে কেউ ধমকায়? একটু রসকস নেই মুখে? জন্মের পর কেউ কি আদৌ তার মুখে মধু দিয়েছিল? মনে তো হয় না। আজগুবি চিন্তা করতে করতে হাতের মুঠোয় থাকা সানগ্লাসটির দিকে নজর পড়ল। সে কি নিজে যাবে এটা ফেরত দিতে, নাকি অন্য কাউকে পাঠাবে? নিজেই বরং যাওয়া যাক। এই সুযোগকে আরেকটা বার দেখা হয়ে যাবে, আবার কথাও হয়ে যাবে। অনু সিঁড়িতে ধপাধপ পা ফেলে 2 তলায় গেল। তাদের বাড়িটা পুরনো আমলের, অর্থাৎ তার দাদার সময়ে তৈরি করা। অনুর বাবা চাচারা 5 ভাই এবং 2 বোন। রায়ান ভাইয়ার বাবা সবার বড়, এরপর অনুর বাবা, তারপর ওর এক ফুপু এবং সেজু চাচা, নয়া চাচা এবং ছোট চাচু, সবার শেষে ছোট ফুপু। অনুদের যৌথ পরিবার। 2 ফুপুর বিয়ে হয়ে গেছে, বাকি সবাই এখনও একসাথে একই বাড়িতেই থাকে। সবাই এক নামে চেনে এই বাড়িকে, চৌধুরী ভিলা। সময়ের সঙ্গে সঙ্গে সব চাচাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে, সবার আলাদা আলাদা বাড়িও আছে, কিন্তু দাদা দাদি এখনও জীবিত আছেন বলে সবাই একসাথেই থাকে। এত বড় পরিবার এখনও একসাথে মিলেমিশে থাকে, এটাও একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। গ্রামের সবাই এজন্য চৌধুরী বাড়ির লোকজনদের শ্রদ্ধার নজরে দেখে এবং সম্মান করে। অনুদের বাড়িটা গোলাকৃতির, উপরে নিচে চারপাশে রুম আর মাঝখানে পাকা উঠান। 2 তলার উপরে সুন্দর করে বানানো মাঝারি ধরনের একটা ছাদও আছে। অবসর সময়ে অনু এবং তার বাকি সব কাজিনরা মিলে ছাদে আড্ডা দেয়, গল্প করে। উপরের সবগুলো রুম শুধু ওদের কাজিনদের জন্য বরাদ্দ। সবগুলো রুমের একটাই কমন বারান্দা। উপরের 2টো রুম 2 ফুপুদের জন্য, এখন তালাবদ্ধ অবস্থায় আছে। যখন ফুপুরা আসে তখন দরজা খুলে দেওয়া হয়। বাড়তি 2টো রুম রাখা হয়েছে মেহমানদের জন্য। নিচে 5টা রুম অনুর বাবা এবং বাকি 4 চাচার, আর একটাতে দাদা দাদি থাকেন। পাশের ছোট্ট রুমটায় থাকেন লিলি খালা। রান্নাঘরের সামনে বিশাল বড় বারান্দাটিতে বেশ বড় একটা খাবার টেবিল, যেখানে ওরা সবাই একসাথে বসে খাবার খায়। দিনে এটা সম্ভব না হলেও রাতের খাবার সবাই একসাথে মিলে খাবে, এটা দাদার আদেশ বা ইচ্ছে, যে কোনো একটা বলা যায়। বাবা চাচারা সবাই বাড়িটি ভেঙে আবার নতুন করে বানাতে চেয়েছিলেন, দাদি রাজি হয়নি। এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই যদি বাড়ি ভাঙতে হয় তাহলে যেন তার মৃত্যুর পর ভাঙা হয়। অনুর বাবা চাচারা মা বলতে অন্ধ, মায়ের কথাই শেষ কথা, তাই তারা আর দ্বিতীয়বার বাড়ি ভাঙার কথা মুখেও আনেননি। কিন্তু কিছুটা মেরামত করে নতুনত্ব এনেছেন, যেমন প্রতিটা রুমে অ্যাটাচ ওয়াশরুম বানানো, রং করা, এসব খুঁটিনাটি বিষয়গুলোতে নতুনত্ব এনেছেন শুধু। অনু রায়ানের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো, হাত পা কাঁপছে। ছোট থেকেই এই লোকটাকে সে জমের মতো ভয় পায়। দরজায় নক করতে গিয়ে বুঝতে পারল ভেতর থেকে লক করা। ছোট ছোট শব্দে দরজায় কড়া নেড়ে অনু মিহি কণ্ঠে ডাকল, রায়ান ভাই, রায়ান ভাই। অনেকক্ষণ পর রুম থেকে গম্ভীর কণ্ঠটি ভেসে এলো, কে? আমি অনু। এবার দরজাটি খুলে গেল অনুর মুখের উপর। সামনে তাকিয়ে মুখ হাঁ হয়ে গেছে অনুর। রায়ান ভাই মাত্রই গোসল করে বেরিয়েছেন, কালো ট্রাউজারের সাথে সাদা রঙের একটি টি-শার্ট পরেছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি? অনু তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রায়ান ভাই এবার ধমকালেন, কি হলো, কথা বলিস না কেন?
অনু এবার ভড়কে গিয়ে বলল, আপ আপনার সানগ্লাস। রায়ান হাত বাড়িয়ে সানগ্লাসটি নিয়ে বলল, তোর কি তুতলানোর স্বভাব আছে? এবার ব্রু কুঁচকালো অনুর। এই লোকটা নিজেকে কী ভাবে, আর অনুকেই বা কী ভাবে? অনু বোকা, বলদ? মোটেও না। অনুর রাগ জেদ সম্পর্কে রায়ান ভাইয়ের কোনো আইডিয়াই নেই, কিন্তু সমস্যা হচ্ছে একমাত্র তার সামনে আসলেই অনুর ক্যারেক্টার বদলে যায়। বাঘিনী থেকে মিউ মিউ করা বিড়াল হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছে রায়ান ভাইয়ের সামনে কোনো হ্যাবলামু করবে না, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি। কেন পারেনি বা পারে না সেটাও একটা রহস্য। রায়ান ভাই ফের নিজেই বলল, তোর তো অনেক সমস্যা অবধি। কখনো তুতলিয়ে কথা বলিস, কখনো ধ্যানে চলে যাস। মেজো চাচ্চু কি জানে এসব? অনু গাল ফুলিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই রায়ান ভাই, আমি একদম ঠিক আছি। আমার নাম অবধি নয়। রায়ান ব্রুজুরা বাঁকিয়ে তাকালো। নাম জানে না এমনভাবে জিজ্ঞেস করলো, তাহলে তোর নাম কি? অনিদ্রিতা চৌধুরী অনু। অত কঠিন নাম কে রেখেছে? তোর আকিকার সময় আমি থাকলে এই কঠিন নাম রাখতে দিতাম না। অনু মনে মনে বলল, তা বেশ তো, এত কঠিন নামে আপনাকে ডাকতে হবে না, অনু বলে ডাকলেই হবে। তবে মুখে সে কিছুই বলতে পারল না। রায়ান নিজেই বলল, ঠিক আছে অবধি, তুই এখন যা। অনু বলতে চাইল, অবধি নামটা শুনতে খুব বাজে লাগে রায়ান ভাই, আপনি বরং অনু বলেই ডাকুন। কিন্তু এবারও সে মুখ ফুটে কিছুই বলতে পারল না। চুপচাপ নিচের রুমে চলে গেল। নিচের রুমে আসতে আসতে রায়ানের দরজা লাগানোর শব্দটা শুনতে পেল। আল্লাহ যে তাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন, এতটা কঠিনও হয় কোনো মানুষ? খাটের উপর চুপ করে বসতেই লিলি খালা এলেন রুমে। অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হইছে? অনু ঠোঁট উল্টে বলল, কই কিছু না তো। এরপর লিলি খালার দিকে চোখ তুলে তাকালো। দেখতে পেল লিলি খালা কফি নিয়ে এসেছেন। অনু কফির মগটা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে লিলি খালা হা হুতাশ শুরু করে দিলেন। হাই হাই, করলা কি? এইটা তোমার রায়ান ভাইয়ের কফি। অনু নিজেও আঁতকে উঠে বলল, তাহলে তুমি আমার রুমে কেন নিয়ে এসেছ? তোমারে দিয়া কফি পাঠাইতাম তাই। আমাকে দিয়ে কেন? এমনি। যাও, কফিটা দিয়া হো, আমি তোমার ফুফুগোর রুমটা পরিষ্কার করি। অনু খুশিতে লাফিয়ে উঠে বলল, ফুফুরা আসবে আজকে? হ, তোমার রায়ান ভাই আইসে বইলা কথা। অহন যাও, কফি দিয়া হো, ঠান্ডা হইয়া যাইব। কিন্তু আমি তো কফিতে চুমুক দিয়েছি, একটু কফি নিয়ে যাব? সমস্যা নাই, মহব্বত বাড়ে। ভ্রু কুঁচকালো অনু। লিলি খালা বিশেষ পাত্তা দিলেন না। তিনি চলে গেলেন ফুপুদের রুমগুলো পরিষ্কার করার জন্য। অনেক দুনামুনা করে অনু কফি নিয়ে রায়ান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় লাগানো নেম প্লেটের দিকে দৃষ্টি বুলালো একবার। তাহমিদ চৌধুরী রায়ান। অনু বিড়বিড় করে বলল, আমার রায়ান ভাই। ঠিক তখনই দরজাটি খুলে গেল। মুখের হাসি উবে গেল অনুর। মুখ শুকিয়ে আমসি। রায়ান ভাই গম্ভীর কণ্ঠে বলল, দরজার সামনে কি? অনু ফের তুতলানো কণ্ঠে বলল, ক ক কফি, আপনার কফি। কফির মগটা রায়ানের হাতে ধরিয়ে দিয়েই অনু দৌড়ে নিচে নেমে গেল। আর কিছুই বলার সুযোগ দিল না রায়ানকে। রায়ান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অনুর যাওয়ার পথে। কি অদ্ভুত আচরণ! রুমে এসে কফির মগে চুমুক দিতে যাবে, তখন দেখতে পেল মগে লিপস্টিকের দাগ লেগে আছে।
রায়ান চিৎকার করে ডাকল, অন্দি।